আজকে আমরা পড়ব ক্লাস 8 এর 3 নম্বর গল্প পড়ে পাওয়া। পড়ে পাওয়া গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ছবি আছে, ছবিতে দুইটা ছেলে, এখানে দুইটা মেয়ে এবং দুইটা ছেলে। যাই হোক, শুরুটা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তোমাদের সাথে আমি চেষ্টা করব নিয়মিত বাংলা, ইংরেজি, ম্যাথ, যে কোনো সাবজেক্টের যে কোনো প্রবলেম তোমরা কমেন্ট করলে, যে টপিকে তোমাদের সমস্যা হবে, প্রবলেম হবে, আমি তোমাদের সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরো অনেকের দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোনো। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কান খাড়া করে মানে কি? কানটাকে ওপেন করে আমরা শোনার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কিরে? বিধু আমাদের কথার উত্তর দিল না। তখন কান খাড়া করে রয়েছে, তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শোনো, আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় বেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বলল, ও কিছু না। বিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে। তোমরা জানো যে ঝড় উঠে বৈশাখ মাসে, ঝড় উঠবে। এখন জলে নামবো না, কাল বৈশাখী। এই ঝড়টার নাম কি? কাল বৈশাখী। তোমরা জানো যে বৈশাখ মাসে যে ঝড়টা উঠে হঠাৎ দমকা হাওয়া সহ, সেই ঝড়টার নাম আমরা জানি কাল বৈশাখী। এখন আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলতেছে। কাল বৈশাখী ঝড় মানেই আম কুড়ানো। তোমরা জানো যে তখন গাছে আম থাকে, কাঁচা হোক বা পাকা হোক। এই আম কুড়ানো যে কি মজা তোমরা বুঝতে পারবা না যদি নিজেরা তোমরা আহ বৈশাখ মাসে কিংবা জ্যৈষ্ঠ মাসে আম কুড়িয়ে না থাকো। কালবৈশাখী ঝড় মানেই আম কুড়ানো। বারুইদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি এ সময় পাকে? ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। এখানে বলতে বোঝাতে হচ্ছে যে আম গাছের নিচে আগে যাবে সে হচ্ছে কি পাবে? আমটা পাবে। তার মানে সে জিতে যাবে। যে আম, মনে করো তোমরা 10 জন গেছো, কিন্তু আম তোমরা যাওয়ার আগেই আম লোকে তুলে ফেলছে, আম কুড়িয়ে ফেলছে, তাহলে তোমরা লস করে ফেললা। আর যারা আগে যাবে তারাই জিততে পারবে। সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? তখন তখন বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল। যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিল যে সে নিজেই এক্ষুনি চাপাতলের আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে অঙ্গুর সঙ্গে যেতে পারে, আর যার ইচ্ছে হবে না সে যাবে না। এই পড়ে পাওয়া বলতে কি? পড়ে পাওয়া আমকে বোঝাচ্ছে। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা দেখো, এখন পরের পৃষ্ঠায় চলে যাও তোমরা সবাই। তোমরা প্রয়োজনীয় বিষয়গুলোকে নিচে দাগ দিবা। এরপর আর আমাদের সন্দেহ রইল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ, কত অভিজ্ঞ, কত জ্ঞানী। ভীষণ ঝড় উঠল। কালো, এই বিজ্ঞ বলতে কি? এক্সপার্ট, এক্সপিরিয়েন্সড। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম দিক থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় করে ভীষণ বাদলের বর্ষা নামলো। বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গেছে।
আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ুলাম। আমের ভারে লুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। মানে আম এত বেশি নিছে যে আম বাসায় রেখে আবার আসবে। আমি আর বাদল, বাদল কিন্তু একজনের নাম। সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরতেছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। কারণ তোমরা জানো যে বৈশাখ মাসে যখন ঝড় হয় তখন গাছপালা ভেঙে পড়ে, ডাল ভেঙে পড়ে, পাতা পড়ে। এখন কিরা বলতেছে যে ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভর্তি। কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বলল, দেখ তোরে জিনিসটা কি। আমি হাতে তুলে দেখলাম একটা টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। তোমরা বুঝতে পারতেছো এটা কোথায়? ডাবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগায়ে, এ আমরা জানি। তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো তারা উচ্চারণটা খেয়াল করবা, আর যারা বাংলা ভার্সনে আছো তোমরা তো বুঝতেই পারো যে ডবল টিনের ক্যাশ বাক্স, টাকা কড়ি রাখে পাড়াগায়ে, এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়লো, বলল, দেখি জিনিসটা। তারপর বলতো, দেখ তো চিনিস? চিনি, ডাবল টিনের ক্যাশ বাক্স, টাকা কড়ি থাকে, তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে, ভারী দেখেছিস কেমন? তা তো থাকেই, টাকা গহনা আছেই এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল, থলেতে বা দড়ির বোনা গেজেতে। বাদল বলল, কেউ জানে না আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর? এখন কি করা যায় বল? বাক্স তো তালা বন্ধ। এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো। ও না, জানি কত কি আছে রে এর মধ্যে, তুই আর আমি দুজনে নেব, আর কেউ না, খুব সন্দেশ খাবো। মানে এই বাক্সের মধ্যে যদি টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে ওরা কি করবে? খুব সন্দেশ খাবে। সন্দেশ তোমরা জানো যে মিষ্টি, সন্দেশ খেতে হয়তো তাদের একটু বেশি পছন্দ, এই জন্য তারা এই টাকা দিয়ে অন্য কিছু করবে না। অনেকে কি করে, এই সব টাকা পেলে আর্ট সাপ্লাইজ কিনে, কেউ হচ্ছে অন্য কিছু কিনে, কেউ গিফট কিনে, কেউ হচ্ছে ড্রেস কিনতে চায়। আর এরা কি করবে? খুব সন্দেশ খেতে মন চাচ্ছে ওদের। তাহলে আমরা ঝড়ের ঝাপটা আবার এলো, আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্য দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময়ে গাছতলায় বসে থাকি, কিন্তু যেহেতু ওরা বাক্স পাইছে, টাকার বাক্স, এই জন্য। বাদল বলে, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, বাড়ি নিয়ে গেলে বাবা মা বকবে। তাহলে সবাইকে ভাগ দিতে হবে। বাবা মা বকতে পারে, বাবা মা নিয়ে নিতে পারে, সবাইকে ভাগ দেওয়া লাগতে পারে। ভাগ বলতে কি, এরা যেহেতু দুইজন বাক্সটা পাইছে, দুইজনই ভাগ করতে পারবে, কিন্তু যদি বাসায় নিয়ে যায় তাহলে অনেকের মধ্যে ভাগ করে দেওয়া লাগতে পারে। আমার মাথায় কিছু আসছে না রে, ভাঙি তালা, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। না, তালা ভাঙিস নেই, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? বাদল বলল, তুই কি ফেরত দিতে চাস? দেব ভাবছি, কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বার করতে হবে। এই মতলব মানে কি? সে বুদ্ধি। এই মতলবের নিচে দাগ দাও। মতলব মানে কি? সে বুদ্ধি একসাথে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। মানে কিভাবে আসল মালিকের কাছে, আসল ওনারের কাছে এই বাক্সটা পৌঁছে দেওয়া যায়। অধর্ম করা হবে না। অধর্ম মানে কি?
এই বাক্সটা যদি ওরা নিয়ে নেয় তাহলে এটা কিন্তু ধর্ম হলো না। কারণ আমাদের ইসলাম ধর্মে বলেছে, কিংবা অন্য ধর্মে বলতে, ইসলাম ধর্মে বলেছে যে কারো জিনিস কোথাও পেলে সেটা নিজের না, সেটা তাকে ফেরত দিতে হবে। মানে অন্যের জিনিস কোনোদিনও আমার হতে পারে না, অধর্ম করা হবে না। এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল, দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পরে অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। এই বিচুলি গাদা মানে কি? কাদের বাড়িতে রাখা হলো? বাদলদের। তোমরা এই প্রশ্নগুলো একটু খেয়াল করবা, এমসিকিউতে কিংবা ক্রিয়েটিভ কোশ্চেনে তোমাদের আসতে পারে, সৃজনশীল প্রশ্ন কিংবা নৈর্ব্যক্তিকে, যে কাদের বাড়ির বিচুলি গাদায় রাখা হলো? বাদলদের বাড়ির। বাদলদের বাড়ির কোথায় রাখা হলো? বিচুলি গাদায়। এবার বলতে পারো স্যার বিচুলি গাদাটি কি? বিচুলি গাদা হচ্ছে তোমাদের গ্রামে দেখবা যে ধান হয়, ধান হওয়ার পরে, ধান ছেটে নেওয়ার পরে যেগুলা গরুকে খাওয়ানো হয় সেগুলোকে বিচলি গাদা, বিচলি বলে। আর বিচলি গাদা বলতে কি, যেখানে বিচলি, অনেক বিচলি একসাথে গাদা করে রাখা হয়, লুকে রাখা হলো বাক্সটা। তাহলে বাক্সটা লুকে রাখা হলো বাদলদের বাড়ির বিচলি গাদায়। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। কোথায় মিটিং বসলো? নাট মন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম, জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কাল বৈশাখী ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসতেছে। ব্যাং ডাকছে নরহরির বষ্টমের ডোবায়। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো, তাহলে বলতে হবে প্রশ্নটা কি, আমাদের দলের সর্দার কে? বিধু। এইভাবে তোমরা দাগিয়ে রাখবা, হাইলাইট করে রাখবা, নোট করে রাখবা। তাহলে ওদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল, বাক্স ফেরত দিতেই হবে। এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। তাহলে ওদের প্রথম এবং শেষ প্রস্তাব কি ছিল? যে ওদের বাক্স ফেরত দিতেই হবে, কিন্তু প্রকৃত মালিকের কাছে, যার তার কাছে বাক্সটা ফেরত দেওয়া যাবে না। এই জন্য কি, তারা একটা বুদ্ধি বের করবে। এই বুদ্ধিকে বলতেছে মতলব। এই যে মতলব। তারপর মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগে মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম। বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে, উপায় বের করতে হবে। বাক্সের মালিককে খুঁজে বের করার। যে বাক্স মালিককে কিভাবে খুঁজে পাওয়া যাবে, কি প্রসেস, কিভাবে মানে বাক্সের আসল মালিককে, প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়, রিয়েল ওনারকে পাওয়া যায়। তখন কারো মাথায় কিছু আসছে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো, অনেক ভাবা চিন্তা হলো, থিঙ্কিং করা হলো। কিন্তু যে কেউ এসে বলতে পারে বাক্স আমার, কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে পাবো? প্রকৃত মালিককে খুঁজে বার করব, মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিধু ভেবে বলল মতলব বার করেছি। মানে কি মতলব? মানে কি বুদ্ধি বের করেছে। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আই দিকি। দিকি মানে কি? আই দেখি। ঘুড়ির মাপে, ঘুড়ি মানে কি, তোমরা যে ঘুড়িটা আকাশে উড়াও, সেই ঘুড়ির মাপে একটা কাগজ কেটে নিয়ে বলেছে বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বলল, দেখো বাদল লেখুক, ওর হাতের লেখা ভালো। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কার হাতের লেখা ভালো? বাদলের। আবার কোন দুইজন এই বাক্সটি পেয়েছিল? বাক্সটি পেয়েছিল দুইজন, কিন্তু এখন ওরা মিটিং করতেছে সবাই মিলে ওদের টিমের। আবার ওদের টিমের প্রধান সর্দার হচ্ছে বিধু। বিধুর কথাও অমান্য করার সাধ্য কারো নেই। বিধু বলল, লেখ, বাদল লিখুক, ওর হাতের লেখা ভালো। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে হাতের লেখা কার ভালো? বাদলের। বাদল বলল, কি লিখবো বলো? লেখ, বড় বড় করে, বড় হাতের লেখার মতো, বুঝলি? আমি বলে দিচ্ছি, বলো বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু, সিধু, নিধু, তিনু। কয়জনের নাম? 4 নাম। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি? মানে কুড়িয়ে পেল যে দুজন, তাদের নামটা থাকবে না। বলতেছে ইতি, মানে লেটারের অ্যাপ্লিকেশনের শেষে যেমন তোমরা লেখো বাই কিংবা ইতি, বিধু, সিধু, নিধু, তিনু। কিন্তু আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি?
তখন আমাদের ভালো নাম লেখো। বিধু বললে লিখে দাও, ভালোই তো, ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। এখানে একটা প্রশ্ন, কয়খানা কাগজ? 3খানা। কি গাছে আঠা দিয়ে লাগানো হলো? বেল গাছের, বেলের আঠা দিয়ে। ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা, কিসের আঠা দিয়ে? বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউ এলো না, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও বাবু? ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন? আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি। তখন চটে গিয়েছি মানে রাগ করেছি। বিরক্তি ভাবে বললাম, কি রকম বাক্স? কাঠের বাক্স? না, যাও বাবু, কাঠের বাক্স নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও বাবু, দাঁড়ান বলছি, মোট ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভ ভাবে চলে গেল। বিদুকে খবরটা দিতে সে বলল, ওর নয় রে, লোভে পড়ে এসেছে। ওর মতো কত লোক আসবে? আবার 3-4 দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো। তারপর তার তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিল পত্রপাঠ। যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে। চৌকিদার মানে কি? থানায় একজন চৌকিদার থাকে, থানায় নাম, থানার একজন হেল্পার। বিধু তাচ্ছিল্য সুরে বলল, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। 2-1টা গরুও আমরা দেখলাম যেতে ভেসে যেতে। অম্বরপুর, এই অম্বরপুরের নিচে একটা দাগ দিয়ে রাখো। অম্বরপুর চরের কাপালিয়া নিরাশ্রয় হয়ে গেল। নিরাশ্রয় মানে কি? যাদের আশ্রয় আর নেই। নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি, সেবারেও দেখে এসেছি। কি চমৎকার পটলের আবাদ। কিসের আবাদ? পটল বুঝো তোমরা? পটল খাও না অনেকে? পটল, পটল, পটলের আবাদ মানে কি? পটলের চাষ। কুমড়োর ক্ষেত। তাহলে এখানে তোমরা একটু দাগিয়ে নাও, পটল, কুমড়ো, লাউ, কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সাও আয়ও পেত তরকারি বেচে। কয় পয়সা? 2 পয়সা। কোথায় রইলো তাদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের বাড়িঘর? আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা। কারা? কাপালিরা। কাপালিরা মানে ওখানে হিন্দুদেরকে কাপালি বলতো। এখন কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্সর সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। আরো 2-1জন প্রজা এসেছে খাজনা পত্র দিতে। খাজনা মানে কি? ট্যাক্স। আমরা 2 ভাই। কয় ভাই? 2 ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বলল, দণ্ডবোধ হই ঠাকুর মশাই। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে। আমরা কাপালি। আমরা কি? কাপালি। বসো, মানে সিট ডাউন। কি মনে করে? তামাক খাও, সাজো। তামাক খাও মানে সিগারেট বিড়ি, আগে বলতো তামাক খাও সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালাঘরে। গোয়ালা মানে কি? যারা গরুর ব্যবসা। গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। তাহলে এরা কোথায় আশ্রয় নিয়েছে? গোয়ালাদের চালাঘরে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে। সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে 2টি ডাল ভাত খাও। খেও। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তা খাবো, খাচ্ছি তো আপনাদের। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে। জ্যৈষ্ঠী মানে কি? জ্যৈষ্ঠ মাস। নির্বিষ খোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম। প্রায় 250 টাকার গহনা। কত টাকার গহনা? 250 টাকার গহনা। তোমরা কিন্তু এটা মনে রাখবা, কত টাকার গহনা? প্রায় 250 টাকার গহনা। আর পটল বেচা নগদ টাকা 50টি। টাকা কত? 50টি। একটা টিনের বাক্সের ভেতর। সেটা
কি তাহলে বাক্সটা যে মালিক সে ভুল ক্রমে এখানে চলে এসেছে, কিন্তু সে কোনো সংবাদ পেয়ে আসে নাই। সে এমনি গল্প বলতেছে যে প্রায় 250 টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা 50টা একটা টিনের বাক্সের ভেতরে ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল? এই টাকার বাক্সটা তাহলে কিসে থেকে পড়ে গিয়েছিল? গরুর গাড়ি থেকে। তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু। তারপর এলো এই বন্যা। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গহনা হারালে কিভাবে? অদৃষ্ট, একেই বলে বাবু অদৃষ্ট, মানে কপাল খারাপ, ব্যাড লাক। আজ সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম। ওদিক থেকে এ কি করলো, কান খাড়া করে মানে কান দিয়ে শুনতেছিল ভেতর থেকে, কারণ ওরা পড়তে বসেছে। বলে উঠলাম, কি রঙের বাক্স? তখন ওর লোক বলল, সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না, আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজে কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি, একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির। কিন্তু তোমরা বলো তো, একটা প্রশ্ন তোমরা কমেন্টে জানাবা, যে এই বাক্সটা কাদের বিসলিগাদায় রাখা হয়েছিল? বাদলদের। বাদলদের বিসলিগাদায় লুকিয়ে রাখা হয়েছিল বাক্সটা। বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমায় কথা শুনে বলল, দাঁড়া, সিধু আর তিনুকেও নিয়ে আসি। সিধু তিনুকেও নিয়ে আসি, ওরা সাক্ষী থাকবে কিনা। বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে, ও বড় হলে উকিল হবে, সবাই বলতো। আধা ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটা ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল, চোখ দিয়ে মানে অবাক হয়ে গেল, সারপ্রাইজড হয়ে গেল যে কি হবে, কি ব্যাপার, বাক্সটা যে পাবে ওরা বিশ্বাস করতে পারে নাই। চোখ দিয়ে জল পড়তে লাগলো, কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুর মশাই, আপনারা মানুষ না, আপনারা দেবতা। গরিবের উপর এত দয়া আপনাদের? বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বলল, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটু কাগজ দেন না, ওকে লিখতে জানো তো? না, ও উকিলই হবে বটে, ও উকিলই হবে বটে। তখন এখানে আমরা একটু দেখি যে কি বললো। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না। মানে তার বাবা তো জানে না যে এরা একটা বাক্স পাইছে, 6-7 জন বুদ্ধি করে রেখে দিছে। আহ কিন্তু এদের বাবা মা কাউকে জানায়নি, কারণ সমস্যা হবে এই জন্য। এখন দেখো, গল্পটা আমরা শেষ করলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর আমরা এখানে পড়বো, দিব্যি মানে কি? চমৎকার। আশাতীত ভাবে। সংশয় মানে কি? কনফিউশন। সংশয় মানে কি? কনফিউশন, মানে সিওরিটি না থাকলে, নিশ্চিত না হলে সংশয় হয়, সন্দেহ, দ্বিধা। গহনা মানে কি? অলংকার। অনাদৃত মানে অবহেলিত, উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়নি এমন। বিসলিগাদা মানে কি? ধানের খড়ের স্তূপ। ধানের খড়ের স্তূপ। বৈষ্ণব নাট মন্দির মানে কি? দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়। বৈষ্ণব মানে কি? হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব। অপরতিভাবে, এভাবে তোমরা এগুলো পড়ে ফেলবা। চৌকিদার মানে প্রহরী। এই এই গল্পটার পাঠ পরিচিতিটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা 3বার পড়বা। কয়বার পড়বা? 3বার পড়ে তোমরা কমেন্টে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা। তা নাহলে তোমাদেরকে আবারও লাইভে হোক, কিংবা তোমরা যদি আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের যে কোনো গল্প, যে কোনো কবিতা, যে কোনো সাবজেক্ট, ক্লাস 8-এর ম্যাথ, ইংলিশ, বাংলা, ধর্ম, তোমরা যে সাবজেক্টই চাইবা সেই সাবজেক্ট আমি তোমাদেরকে ভিডিও করে, কিংবা তোমরা যেভাবে চাও সেভাবে তোমাদেরকে পড়িয়ে দিব ইনশাল্লাহ। তোমরা ক্লাসে তাহলে ভালো রেজাল্ট করতে পারবা। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। কারণ কি, এই গল্পে এই যে যারা দুইজন পেয়েছিল, আম কুড়াতে গেছে, আম কুড়াতে যে কি পেলো, একটা টিনের বাক্স পেলো, সেখানে অনেক সোনাদানা ছিল, সোনাদানার সাথে 50টা টাকাও ছিল, কিন্তু তারা ওই বাক্সটা ভাঙেও নাই। এরকম আমাদেরকেও, তোমাদেরকেও এমন হতে হবে, আমাদেরকেও এমন হতে হবে যে আমরা মানুষের কিছু পেলে আমরা সেটা নিয়ে নিব না, আমরা প্রয়োজনে সেটা সরকারকে দিব, কিংবা থানায় দিয়ে জমা দিয়ে আসবো, কিংবা যারা বুঝে শুনে ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, তাদের কাছে দিব, তারা যেন প্রকৃত মালিকের কাছে ফেরত দেয়। আর যদি তোমার বুদ্ধি থাকে, কিংবা তোমাদের কোনো দল থাকে, এরকম গ্রুপ থাকে যে 6 জনের, 5 জনের, 4 জনের, তাহলে তো আমরা বুদ্ধি করে, মতলব করে আসল মালিকের কে বের করেই তার হাতে তোমরা পৌঁছাই দিবা। ঠিক আছে? তোমরা অন্য জিনিস রাস্তায় পেলে কিংবা কোথাও পেলে সেটা বাসায় নিয়ে আসবা না, মানে নিজেরা খরচ করবা না, নিয়ে এসে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবা। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত।
এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, তারা লোভ করে নাই, তারা চুরি করে নাই, তারা প্রতারণা করে নাই, তারা প্রকৃত মালিকের কাছে এই সম্পদ ফেরত দিয়েছে। তোমাদের বলতে হবে যে এই স্বর্ণের দাম ছিল 250 টাকা এবং নগদ টাকা ছিল 50 টাকা। আবার এই নগদ টাকাটা তারা কিভাবে পেল? পটল বিক্রি করে, পটল বিক্রি করে। ছোট হলে কি হবে, বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, অনেক বুদ্ধির পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনা যেমন পরিচয় পাওয়া যায়, ঐক্য বলতে কি সবাই একসাথে মিলেমিশে কাজ করা। ওরা একা ছিল না, 2জন ছিল আর 4জন, টোটাল 6জন। যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধ বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত। কিশোরদের কাজে বয়োজ্যেষ্ঠ মানে যারা বয়সে বড়, সিনিয়ররাও জুনিয়রদের কাছ থেকে সিনিয়ররা শিখতেছে, বিস্মিত, অভিভূত, সারপ্রাইজড, অ্যামেজড। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের কি করে মধ্যে যে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। লেখক পরিচিত তোমরা জানো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে 1894 সালে 24 পরগনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1950 সালে মারা যান। আজ তোমাদের এই পর্যন্ত। এরকম ভাবে তোমরা প্রশ্ন সলভ করবা গাইড থেকে কিংবা বই থেকে। আর তোমরা তোমাদের HW লিখে নাও যে তোমরা এই চ্যাপ্টার থেকে 50টা MCQ বের করবা কিংবা 30টা, 40টা, 50টা। আর হচ্ছে তোমরা সৃজনশীল লেখার জন্য চেষ্টা করতে হবে। আবার এখানে কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটেছিল, চাটুর এদের, মুখু এদের, বাড়ু এদের না গাঙ্গুলিদের? এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে একের উত্তর কত হবে, ক, খ না ক, খ। ABCD যেভাবে ইচ্ছা তোমরা দিতে পারো। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবা। তারপর এই পাশে সৃজনশীল প্রশ্ন, এই যে ক, খ, গ, ঘ। ক তে বলছে পড়ে পাওয়া কি ধরনের রচনা, এটা লিখতে হবে। এটা হচ্ছে কিশোর, এখানে লেখা আছে যে পড়ে পাওয়া একটু কিশোর গল্প। কিশোর কি ধরনের রচনা? একটি কিশোর গল্প। আবার এখানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত, এটা এখানে লেখকের বিষয়ে এখানে লেখা আছে। তিনি মূলত কি কি নামে পরিচিত এখানে লেখা আছে বিস্তারিত, তোমরা খুঁজে বের করবা। আর এটাও তোমাদের HW থাকলো যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কি হিসেবে বেশি পরিচিত ছিলেন। তাহলে দ্যাটস অল টুডে। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে, কবিতা নিয়ে, অন্য কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবো যে কেমন হলো গল্পটা, তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি গল্পটা তোমাদের বলি যে একটা গ্রামে 4-5 জন 6 জন লোক ছিল। কালবৈশাখীর দিনে তারা কি করলো, এই যে গল্পটা তোমরা বুঝতে পারছো যে গল্পটার নাম হচ্ছে পড়ে পাওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছে। সেখানে কি হলো যে কয়েকজন ওরা আম কুড়াতে গেছিল, আম কুড়ায় অনেকে বাড়িতে গেছে কিন্তু 2জন ছিল। সে 2জন হঠাৎ করে রাস্তা দিয়ে আসার সময় কি করলো, একটা টিনের বাক্স পেলো, যেটা কোন রঙের বাক্স ছিল, সবুজ রঙের। তারা কি করলো, ওই 2টা বাক্স নিয়ে তারা নিজেরা ভাগ করার চিন্তা করতেছিল। হঠাৎ করে একজন বলল যে না, ভাগ না করে আমরা এটার আসল প্রকৃত মালিকের কাছে ফেরত দিব, কারণ সে হয়তো অনেক কষ্ট পাবে, কারণ তার অনেক কষ্টের টাকা হতে পারে এটা। তারা বাসায় এসে বাদলদের বাড়িতে বিজলি গাদার মধ্যে লুকিয়ে রাখলো। কারণটা কি, কারণ কেউ যেন না নিয়ে নিতে পারে, তাদের বাবা মা কিংবা এরা 6জন একটা মিটিং ডাকলো। মিটিং ডেকে পরামর্শ করলো যে প্রকৃত মালিকের কাছে কিভাবে ফেরত দেওয়া যায়। তাহলে তোমরা এই গল্প সম্পর্কে বিস্তারিত তোমরা নিজেরা শিখবা। আর বুঝতে না পারলে তোমরা আবারও কমেন্টে জানাবা। আশা করি তোমরা বুঝতে পারবা, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা। আর যেই ভিডিওটা দেখো না কেন তোমরা অবশ্যই একটু কমেন্ট করবা যে কেমন হয়েছে, ভিডিওটা ভালো হয়েছে, গল্পটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, আবার গল্পটা কি পুরোপুরি বুঝতে পেরেছো না অল্প বুঝতে পেরেছো, প্রশ্নগুলো কেমন আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানাবা। আবার অঙ্ক, ইংরেজি, বাংলা, ধর্ম, সমাজ, বিজ্ঞান কোন চ্যাপ্টারের ভিডিও তোমরা দেখতে চাও, প্রথমে কোনটা দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। দ্যাটস অল টুডে, সি ইউ নেক্সট।